আসসালামু আলাইকুম। এইচএসসি 28 বছর শিক্ষার্থীরা, তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ভালো তো থাকারই কথা। কয়দিন আগেই অনেক ভালো একটা পরীক্ষা দিয়ে আসলা, এসএসসি পরীক্ষা দিয়ে ভালো একটা ছুটি কাটাইলা, অনেক দিন এখানে ওখানে ঘোরাঘুরি করলা, ঈদ কাটাইলা, ভালো তো থাকারই কথা। তো আর কত ঘোরাঘুরি করবো, অনেক তো ঘোরাঘুরি করলা, তাই না? তো চলো এখন থেকে আমরা একটু পড়াশোনা শুরু করি, আস্তে আস্তে পায়ে পায়ে পড়াশোনা শুরু করা যাক। তো আমি মূলত এসেছি ফর্মুলা ভার্সের পক্ষ থেকে। এটা সম্পূর্ণ আমার একটা নতুন চ্যানেল বলা যায়, তোমাদের জন্যই খোলা। আশা করি তোমরা আমার সাথে থাকবা, আমাকে সাপোর্ট দেবা। এটা আমার প্রথম ভিডিও হতে যাচ্ছে, তো তোমরা আমাকে সাপোর্ট দিয়ে আমাকে অনেক অনেক উপরে তুলে নিয়ে যাবা, এটাই আমার প্রত্যাশা তোমাদের কাছ থেকে। বুঝেছ? তো আমার পরিচয় দিয়ে নেই, আমি কাজী ফাহাদ ফারহান, ডাকনাম রাফি, তোমরা আমাকে রাফি বলে ডাকতে পারো। তো আমি মূলত এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি বগুড়া গভর্নমেন্ট আইজুল হক কলেজে। তো তোমাদের থেকে আমি অনলি এক ব্যাচ সিনিয়র, তো আহামরি খুব বড় কেউ না আর কি। তো তোমাদের আমি যথেষ্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে আমি আমার এইচএসসি লাইফের ফার্স্ট ইয়ারে যতটুকু কনসেপ্ট গেইন করার চেষ্টা করছি, তো তোমাদের ঠিক একই আউটপুটটা দেওয়ার আমি চেষ্টা করব। তো আশা করি তোমরা আমার সাথে থাকবা, আমার ক্লাসটা এনজয় করবা, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা, এই প্রত্যাশায় থাকবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। তোমাদের ফার্স্টে ইন্টারের ফার্স্টে উঠে এইচএসসিতে ফিজিক্সের যেটা পড়ানো হয় সেটা হলো ভেক্টর টপিক। তো তোমরা 9-10-এ ভৌত রাশি ও পরিমাপ চ্যাপ্টার, ফিজিক্স 1 নম্বর চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারে পড়ছো না যে স্কেলার রাশি, ভেক্টর রাশি? ওই ভেক্টর রাশিটাই মূলত এই ভেক্টরটা নিয়েই তোমাদের পুরো একটা চ্যাপ্টার ইন্টারে দেওয়া হয়েছে। এই চ্যাপ্টারে তোমাদের ফার্স্টে পড়ানো হয়, এটা একটা বেসিক চ্যাপ্টার বলা হয়। এই চ্যাপ্টারটা তোমার ভেক্টরের চ্যাপ্টারটা তোমার ইন্টারের বাকি যত চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে ইনক্লুডেড। সো এই চ্যাপ্টারটা একদম পুরো মনে করো আয়ত্ত করে ফেলতে হবে, তাছাড়া তোমার সব চ্যাপ্টারে একটু একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো আশা করি চ্যাপ্টারটা তোমরা খুব মনোযোগ দিয়ে করবা। তো আজকে ফার্স্ট ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারের কিছু বেসিক বোঝাবো, অ্যান্ড এই চ্যাপ্টারটা কীভাবে বিভক্ত হয়েছে এই জিনিসটা বুঝাবো। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো আসো ফার্স্টে ভেক্টর। ভেক্টর কি? ভেক্টর হলো তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্সের তো এখন 2টা পেপার। ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, এটাকে বলা হয় ভেক্টর। ভেক্টর চ্যাপ্টারটা মূলত 5টা পার্টে বিভক্ত। এখন পার্টগুলো তোমাদের আগে বোঝাই, এটা আমার এই তেমন ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট তুলে নিতেও পারো অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, অ্যাজ ইউর উইশ। আসো পার্ট হয়েছে এখানে ভেক্টরটা কীভাবে বিভক্ত হয়েছে। ফার্স্টে ভেক্টরটা সূচনা কি? ভেক্টর, ভেক্টরের প্রকারভেদ, ভেক্টরের কয়েকটা থিওরির সূত্র আছে, তারপর আছে সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, লব্ধি নির্ণয়, উপাংশ, এগুলো জাস্ট ভেক্টরের একদম বেসিক কনসেপ্ট, বুঝছো? এখান থেকে শুরু হবে হলো ভেক্টরের মেইন কনসেপ্ট। ভেক্টরের মেইন কনসেপ্টের মধ্যে ফার্স্টে আসে হলো নদী নৌকা। নদী নৌকা কনসেপ্টটা তোমাদের বোর্ড এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই জন্য আমি এখানে 3 স্টার দিয়ে রাখছি। নদী নৌকা কনসেপ্টটা থেকে প্রচুর বোর্ড কোয়েশ্চেন আসে, প্রত্যেক বছরই আসে। তো এই 3 স্টার হলো তোমাদের এই টপিক, মানে এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। দেন আসো গুণন, সরি আমি গুণক লিখছি। গুণন মানে হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টরের গুণনের মধ্যে আছে 2 ধরনের গুণন, একটা আছে ডট গুণন আর একটা আছে ক্রস গুণন। এই ডট গুণন আর ক্রস গুণনের থেকে আরও 3টা টপিক বের হয়, সেটা হলো ক্ষেত্রফল নির্ণয়, আয়তন নির্ণয়, লম্ব বিক্ষেপ নির্ণয়। তোমরা 9-10-এর লম্ব বিক্ষেপ পড়ছো না, যে একটা অতিভুজের লম্ব বিক্ষেপ বা ছায়ার লম্ব বিক্ষেপ, ওরকমই জাস্ট লম্ব বিক্ষেপ নির্ণয়। দেন আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হলো আপেক্ষিক বেগ নির্ণয়। সরি এখানে স্টার্ট দিতে ভুলে গেছি। এটাও তোমাদের বোর্ড কোশ্চেনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, এটা অনেক মনোযোগ সহকারে পড়তে হবে, আসলে সবই মনোযোগ সহকারে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই, বুঝছো? দেন আছে হলো ভেক্টর ক্যালকুলাস। ক্যালকুলাস শুনে অনেকে ভয় পায় যে ভাই ক্যালকুলাস তো অনেক কঠিন, এর মধ্যে অনেক কঠিন করে চেঞ্জ করা লাগে। আসলে ফিজিক্সের ক্যালকুলাস একদম ইজি, বুঝছো? ফিজিক্সের ক্যালকুলাসের মধ্যে কিচ্ছু নাই। ক্যালকুলাস তোমরা বুঝবে হলো ম্যাথে, যে ম্যাথের ক্যালকুলাস করতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছো? তাও অনেক ইন্টারেস্টিং টপিক। এবার আসো, ভেক্টরের তো পার্ট বুঝলা যে ভেক্টরটা কী কী পার্টে বিভক্ত। এবার এই যে তোমাদের আমি এখানে আজকের লেকচার টপিক তুলে ধরছি, যে আজকে আমি তোমাদের এই টপিক মূলত তোমাদের আজকে বুঝাবো। এই সবগুলোই মূলত এই সূচনার মধ্যেই পড়ে আর কি। আচ্ছা, ফার্স্টে আমি যেটা লিখছি সেটা হচ্ছে রাশি। তোমরা 9-10-এর রাশি পড়ছো না?
সে যা কিছু পরিমাপ করা যায় ভৌত জগতে। ভৌত জগৎ বলতে কি, তোমরা আশেপাশে তোমাদের জাগতিক যা কিছু দেখতেছো সব কিছু নিয়ে মূলত আমাদের ভৌত জগৎ। তো ভৌত জগতে তুমি যা কিছু পরিমাপ করতে পারবা তাকে বলা হয় রাশি। কী পরিমাপ করতে পারো? তুমি তোমার ওজন পরিমাপ করতে পারো, তোমার উচ্চতা পরিমাপ করতে পারো, তুমি 1 গ্লাস পানির ওজন পরিমাপ করতে পারো, আবার 1 গ্লাস পানিতে কত লিটার হয়, বা হাফ লিটার নাকি 250 ml, এটুকু পরিমাপ করতে পারো। যা কিছু পরিমাপ করতে পারো সব কিছুই মূলত রাশি। যা কিছু পরিমাপ করা যায়, আশেপাশে যাই দেখবা সব কিছু একটা মানে পরিমাপ করা যায়, সব কিছুই মূলত তাহলে রাশির আন্ডারে পড়ে। এখন রাশির মধ্যে মূলত দুইটা ভাগ আছে। দুইটা ভাগ কী কী? একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। এখন দুইটা ভাগ, কিন্তু এর মধ্যে বিশাল একটা পার্থক্য আছে, বুঝছো? ফার্স্টে আসো, আমি একটু স্কেলার রাশি নিয়ে কথা বলি। স্কেলার রাশি জিনিসটাকে তোমাদের বুঝাই। স্কেলার রাশি জিনিসটা কি? মনে করো তুমি যখন তোমার ওজন পরিমাপ করতেছো, না সরি, এটা ভেক্টর রাশি। স্কেলার রাশি বুঝাই যে তুমি এখন বলতেছো যে এখন ঘড়িতে কয়টা বাজে, তো বলতেছো এখন ঘড়িতে 12টা বাজে। তো এখন তুমি কি বলতেছো যে 12টা বাজে নিচের দিকে অথবা 12টা বাজে উপরের দিকে? এখানে কিন্তু তুমি কোনো দিক উল্লেখ করা লাগতেছে না, তুমি জাস্ট একটা মান বলতেছো যে 12টা বাজে, ঘড়িতে এখন কত বাজে? 12টা বাজে। তারপর তুমি এখন বলতেছো যে তোমার ভর কত কেজি, তোমাকে জিজ্ঞেস করলো। এখন তুমি বললা আমার ভর 60 কেজি। এখন তুমি কি বলতে চাচ্ছ যে আমার ভর 60 কেজি, উপর দিকে 60 কেজি, নিচের দিকে? না, এটাই হলো মূলত ভেক্টর রাশি, যেখানে কোনো দিকের প্রয়োজন হচ্ছে না, তাই না? এখন আজকে বলবো আজকে তাপমাত্রা কত, আজকে তাপমাত্রা ধরো 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বলবো না 32 ডিগ্রি সেলসিয়াস উত্তর দিক দক্ষিণ দিক, এরকম তো বলতেছো না, তাই না? জাস্ট একটা মান বলতেছো যে 32 ডিগ্রি সেলসিয়াস, আর লাস্টে একটা একক বলতেছো। সো হোয়াট ইজ স্কেলার রাশি? স্কেলার রাশি হলো যে সকল, আমি তোমাদের মুখে মুখে সংজ্ঞা বলবো, তোমরা লিখে নিবা। অবশ্যই ভিডিও পজ করে লেখে নেওয়ার চেষ্টা করবা। মুখে মুখে আমি তোমাদের সংজ্ঞা বলে দিচ্ছি যে যে সকল রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মান এবং এককের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আমি আবার রিপিট করতেছি, যে সকল ভৌত রাশি, সরি এর আগে ভৌত বাদ গেছিলো, যে সকল ভৌত রাশি প্রকাশ করার জন্য মান এবং এককের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় স্কেলার রাশি। স্কেলার রাশি মূলত অনেক হইতে পারে, যেমন দৈর্ঘ্য হইতে পারে, যে তোমার উচ্চতা কত, তুমি বলবা 5 ফুট, 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি, এটার একটা দৈর্ঘ্য পরিমাপ করতেছো, তো দৈর্ঘ্য হতে পারে। দেন সময় হতে পারে, সময় তো দিক লাগতেছে না যে এখন কয়টা বাজে, তুমি যে বললা 12টা বাজে, সময় কোনো দিক লাগতেছে না, এরকম। ভর হইতে পারে, তাপমাত্রা হইতে পারে। তো উদাহরণগুলো আমি লিখে দিই, উদাহরণগুলো তোমরা লিখে নেবা। কিছু উদাহরণ মানে জাস্ট জেনে রাখার জন্য। উদাহরণ যেমন ভর, সময়, তাপমাত্রা, ভর, সময়, তাপমাত্রা, দেন আর কি আছে, কাজ, শক্তি, এগুলোই এগুলোই মূলত। আর একটা আছে দৈর্ঘ্য, এগুলো মূলত স্কেলার রাশি। হ্যাঁ, তো তোমরা মূলত স্কেলার রাশির কনসেপ্ট বুঝলাম। এবার আসা যাক আমরা কথা বলি ভেক্টর রাশি নিয়ে। ভেক্টর রাশি, ফার্স্টে আমরা কী বললাম? স্কেলার রাশি। স্কেলার রাশিতে কী ছিল? যে সকল রাশি প্রকাশের জন্য শুধুমাত্র আমাদের মান এবং এককের প্রয়োজন হয়। একক কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি তো এখন বলবা না যে আমার ভর 52 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই তোমাকে কেজি বলতে হবে। তো একক অবশ্যই ইনক্লুডেড, একক অবশ্যই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। এবার আসো, স্কেলার রাশি আমাদের ডান, রাইট? একটা টপিক আমাদের ডান। এবার আসো ভেক্টর রাশি। হোয়াট ইজ ভেক্টর রাশি? জাস্ট আগের দুইটা কনসেপ্ট কিন্তু সেম থাকবে, যে মান এবং এককের প্রয়োজন হবে, জাস্ট এটার সাথে দিক অ্যাড হবে, বুঝছো? মানে ডিরেকশনটা অ্যাড হবে, যে তোমার এই মান আর এককটা কোন দিকে কাজ করতেছে, এক্স্যাক্টলি একটা দিক নির্দেশ করবে। যেমন তুমি বলতেছো যে আমি পার সেকেন্ডে 5 মিটার 5 মিটার দ্রুতিতে দৌড়াচ্ছি। এখন দ্রুতি তো তোমরা বোঝো, বেগ আর দ্রুতি 9-10 পড়ে আসছো। যখন তুমি যদি বলো আমি 5 মিটার দ্রুতিতে দৌড়াচ্ছি, যখন তুমি এটা দ্রুতি যখন বলবা তখন তোমার এখানে বেগের মানে দিকের দরকার হচ্ছে না।
কিন্তু জাস্ট তুমি যখন একটা বলবা যে আমি 5 মিটার বেগে দৌড়াচ্ছি, দ্রুতি অবশ্যই তাহলে একটা স্কেলার রাশি। আর তুমি যখন বলবা যে আমি 5 মিটার বেগে দৌড়াচ্ছি, বেগে তখন একটা কোয়েশ্চেন আসবে যে তুমি 5 মিটার বেগে কোন দিকে দৌড়াচ্ছ, তখন তোমাকে এটা বলতে হবে যে আমি 5 মিটার বেগে উত্তর দিকে দৌড়াচ্ছি অথবা 5 মিটার বেগে দক্ষিণ দিকে দৌড়াচ্ছি। এই যেখানে একটা দিক আসলো, এই দিকটাই মূলত ভেক্টরের মেইন মানে একটা চেঞ্জার, যে স্কেলারের সাথে এই জিনিসটা একটা চেঞ্জ আনে। এবার আসলে ফার্স্টে আমরা ভর দিয়ে শিখেছি যে ভর একটা স্কেলার রাশি। এবার যখন তোমার উপর একটা ত্বরণ কাজ করতেছে, তাই না, ত্বরণটা হলো অভিকর্ষ ত্বরণ। তোমরা সবাই জানো যে অভিকর্ষ ত্বরণের কারণে আমরা পৃথিবীর সাথে লেগে আছি। তো ত্বরণটা মেইনলি কাজ করতেছে কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। তুমি কিন্তু লাফ দিয়ে উপর দিকে চাইতে পারতেছো না, তোমার কিন্তু অফকোর্স নিচের দিকে একটা আকর্ষণ করতেছে। তো এই জিনিসটাই মূলত তোমার দিক, যে তুমি পৃথিবীর কেন্দ্র বরাবর আকর্ষিত হচ্ছ। তো তোমার ওজন তোমরা সবাই জানো, এটা একদম বেসিক একটা ইয়ে আছে, ডাব্লিউ সমান এমটা হলো তোমার ভর, আর জিটা হলো অভিকর্ষ ত্বরণ, যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমার এই যে ওজনটা কাজ করতেছে একদম পৃথিবীর কেন্দ্র বরাবর একদম নিচের দিকে। তো এই জিনিসটাই মূলত তোমার দিক বোঝাচ্ছে, যে তোমার ওজন কোন দিকে, ওজন হলো পৃথিবীর নিচের দিকে। তো এই কনসেপ্টটাই মূলত ভেক্টর রাশি। তো আচ্ছা, আমরা ভেক্টর রাশির সংজ্ঞায় চলে যাই। ভেক্টর রাশি অবশ্যই বুঝছো যে মান আর এককের সাথে জাস্ট একটা দিক অ্যাড হবে। তো ভেক্টর রাশির সংজ্ঞায় তোমরা কী বলতে পারবা, যে সকল ভৌত রাশি প্রকাশ করার জন্য মান, একক এবং দিকের প্রয়োজন হয়, যে সকল ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মান, একক এবং দিকের প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় মূলত ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশির কয়েকটা উদাহরণ দেওয়া যাক। আসো, ভেক্টর রাশির উদাহরণ আমরা দিই। ভেক্টর রাশির উদাহরণ হলো সরণ, বেগ, ত্বরণ, মন্দন, শ্রান্ততা, বল, ভরবেগ, এরকম আরও অনেক আছে। মেইনলি মনে রাখবা সরণ, বেগ আর ত্বরণ, এই তিনটা নিয়ে যেই ভেক্টর রাশিগুলো তৈরি হয়, মানে এই তিনটা নিয়ে যে সকল রাশি তৈরি হয় সবই হবে মূলত ভেক্টর রাশি। এই তিনটা নিয়ে যতগুলো রাশি তৈরি হবে সব হবে মূলত ভেক্টর রাশি। এর সাথে আবার আছে ওজন, হ্যাঁ, এরকম সামনে আরও অনেক দেখতে পাবা। তো মেইনলি করে উদাহরণ হিসেবে তোমরা তুলে রাখতে পারো, যদি কেউ জিজ্ঞেস করে বলতে পারবা। এবার আসো তোমাদের নেক্সট টপিকে মুভ করি। এবার আসো, হোয়াট ইজ টেনসর রাশি। টেনসর রাশি তোমরা দেখতে পাচ্ছ আমি একটা লাল কালারের বক্সের মধ্যে রাখছি। এটা অবশ্যই একটা রিজন আছে। এখন রিজনটা তোমাদের বলি। টেনসর রাশিটা মূলত তোমাদের এইচএসসি লেভেলের কোনো পড়া না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি ওই জিনিসটা ওখানে রাখছি। টেনসর রাশিতে তোমরা হায়ার লেভেলে যে অর্থাৎ অনার্স লেভেলে যে পড়বা। তো এখন টেনসর রাশিটা তোমাদের আগে বুঝাই। যে সকল রাশিকে মানে রাশির দিক থাকা সত্ত্বেও তারা ভেক্টর রাশি নয়, তাদেরকে বলা হয় মূলত টেনসর রাশি। আবার বোঝো ভালো করে, যে রাশির মান আছে, একক আছে, আবার দিকও আছে, অর্থাৎ দিক থাকা সত্ত্বেও ওটা কিন্তু স্কেলার রাশি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তোমার টেনসর রাশি। এখন টেনসর রাশি কেন রাখলাম, অনেকেই তোমরা জানো যে তড়িৎ প্রবাহ, এই জিনিসটা তোমরা অনেকেই শুনেছ। তড়িৎ প্রবাহ তোমরা 9-10-এর চ্যাপ্টার 11-এ পড়েছিলে, চলতড়িতে পড়েছিলে তড়িৎ প্রবাহ, যাকে প্রকাশ করা হয় আই দ্বারা, তাই না? এই চলতড়িতে পড়ছিলা। এখন দেখো, তড়িৎ প্রবাহটা মূলত তোমাদের বোঝায় যে এখানে একটা মনে করো ব্যাটারি আছে, ব্যাটারি এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তো এখান থেকে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানে ধরো একটা রোধ আছে। এখন তোমার কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে? তোমার কারেন্টটা এখান থেকে পজিটিভ, আমরা জানি হলো এরকম পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায় কারেন্ট। আর ইলেকট্রন তড়িৎ প্রবাহিত পজিটিভ থেকে নেগেটিভ দিকে, আর ইলেকট্রন প্রবাহিত হয় হলো নেগেটিভ থেকে পজিটিভ দিকে। ওটা পরের কথা। আচ্ছা, তড়িৎ প্রবাহ আমার কারেন্ট এখান দিয়ে বের হচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যেয়ে আমার নেগেটিভ প্রান্তে এসে পড়তেছে, তাই না? কিন্তু কারেন্টের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে। এখন দেখো যে তোমার কারেন্টের যে মান, ধরো এখান থেকে আমি ধরলাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে। তুমি এখন দিকটা পরিবর্তন করো। তো সাপোজ তুমি এখন এই জিনিসটা ভেবে লেখছো, এখন আমি
এই সার্কিটটাকে এইভাবে আঁকাইলাম, এখান দিয়ে ধরলাম আই যাচ্ছে। এখন তুমি কিন্তু বলতে পারবা না যে এখানে এখানে 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে অন্য অ্যাম্পিয়ার যাচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু সেম কারেন্টই যাচ্ছে, এখানেও কিন্তু 10 অ্যাম্পিয়ার কারেন্টই যাচ্ছে, এখানে কিন্তু অন্য কোনো কারেন্ট যাচ্ছে না। তো তুমি তার নিয়ে যতই নাড়াচাড়া করো, যতক্ষণ না তুমি তার কেটে ফেলতেছো, ততক্ষণ কিন্তু কারেন্ট 10 অ্যাম্পিয়ারে যাইতে থাকবে, এর কোনো ব্যাঘাত ঘটবে না, তাই না? তো এই জন্যই মূলত এটাকে বলা হয়, তড়িৎ প্রবাহকে একটা টেনসর রাশি বলা হয়। টেনসর রাশি কেন? যে বেগ থাকা, মানে আই মিন দিক থাকা সত্ত্বেও এটা হলো স্কেলার রাশি। আর কেন এটা স্কেলার রাশি? ভেক্টর রাশির একটা শর্ত আছে। সেই শর্ত কি? ভেক্টর রাশির শর্তের মধ্যে বলা আছে যে দিক পরিবর্তন করলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। কিন্তু আমরা এখানে যতই দিক পরিবর্তন করি, তোমার এখান থেকে একটা মনে করো আয়তাকার শেপে যাচ্ছে, এখানে একটা সার্কুলার শেপে যাচ্ছে, যতই শেপ পরিবর্তন করো, দিক যতই আঁকা বাঁকা করে দাও, একদম রাশি কিন্তু একদম সেম থাকবে, রাশির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দিক যতই পরিবর্তন করো, রাশি পরিবর্তন হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় টেনসর রাশি। টেনসর রাশির কয়েকটা প্রকারভেদ আছে, টেনসর রাশির কয়েকটা প্রকারভেদ আছে। তার মধ্যে দেখা যায় টেনসর রাশির প্রকারভেদের মধ্যে আছে, ফার্স্টে আছে হলো গা র্যাঙ্ক 0, দেন আছে র্যাঙ্ক 1, আর আছে হলো গা উচ্চ মাত্রার রাশি। আমি যতটুকু জানি তোমাদের ততটুকু পড়ার চেষ্টা করতেছি, এগুলো হায়ার লেভেল কনসেপ্ট। এই র্যাঙ্ক জিরোকে মূলত বলা হয় স্কেলার রাশি, আর র্যাঙ্ক 1কে মূলত বলা হয় ভেক্টর রাশি। অর্থাৎ বলতে পারো ভেক্টর রাশিও এক প্রকারের টেনসর রাশি বলা যায়। কিন্তু এই র্যাঙ্ক জিরোর মধ্যে আসে স্কেলার রাশি, এই তড়িৎ প্রবাহটা হলো র্যাঙ্ক জিরোর একটা টেনসর রাশি। তো এইটুকু তোমরা বুঝে রাখলেই চলবে, এর থেকে বেশি এটা আসলে এসএসসি কোনো কনসেপ্টই না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে দিক থাকলেই যে সকল স্কেলার রাশি, মানে দিক থাকলেই যে সকল স্কেলার রাশি ভেক্টর রাশি হয়ে যাবে তা না, দিক থাকলেও ভেক্টর রাশি নাও হতে পারে। তোমরা এই জিনিসটা লিখে রাখতে পারো যে সকল ভেক্টর রাশির অবশ্যই দিক থাকতে হবে। এই জিনিসটা তোমরা জাস্ট একটা নোট আকারে লেখা রাখো যে সকল ভেক্টর রাশির অবশ্যই দিক থাকতে হবে, কিন্তু দিক থাকলে সকল রাশি ভেক্টর রাশি হবে না। জিনিসটা সুন্দর করে লেখা রাখো। এবার আসো তোমাদের নেক্সট টপিকে যাই। অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আজকের জন্য, বেসিক মূলত এটাই মূলত তোমাদের আজকের বেসিক, সেটা হলো ভেক্টর রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন মানে কি? ভেক্টর উপস্থাপন। তো মানে আমি তোমাদের সামনে এখন ভেক্টরটাকে উপস্থাপন করব, ভেক্টরটাকে কেমনে, যে ভেক্টরকে কেমনে প্রকাশ করা যায়, দেন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বুঝাবো, দেন দিক যদি উল্লেখ না থাকে তাহলে ভেক্টরকে কেমনে আইডেন্টিফাই করতে হয়, প্রকাশ করতে হয়, দ্যাটস ইট। তো আসো তোমাদের বুঝাই। ভেক্টরকে মূলত একটা চিহ্নের মাধ্যমে আগে তোমাদের বুঝাই। যে একটা চিহ্ন দেখতেছো, এই চিহ্ন মূলত একটা ভেক্টর চিহ্ন। আগে ধরো তোমাদের বাংলা ভাষায় আগে বুঝাই জিনিসটা। এই জিনিসটাকে বলা হয় পাদবিন্দু, এই জিনিসটাকে বলা হয় শীর্ষবিন্দু। হোয়াট ইজ পাদবিন্দু এন্ড হোয়াট ইজ শীর্ষবিন্দু? পাদবিন্দু হলো যেখান থেকে ভেক্টরের যাত্রা শুরু হয়, মানে যেখান থেকে ভেক্টরটা যা শুরু হয়, আর শীর্ষবিন্দু হলো যেখানে যে ভেক্টরটা শেষ হয়। তোমাদের বলছি যে একটা দিকে যাচ্ছে, ভেক্টরটা মনে করো এদিকে গমন করতেছে। এখন অনেকে বলতে পারো ভেক্টর এদিকে গমন করলে কি এরকম চিহ্ন হবে? না, এটা জাস্ট অ্যাকচুয়ালি এরকম করেই দেখানো হয় যে এটাকে বলা হয় মূলত পাদবিন্দু, এটাকে বলা হয় মূলত শীর্ষবিন্দু। তো এই জিনিসটা তোমাদের জাস্ট বুঝাইলাম, এই জিনিসটা তোমাদের পরে কাজে লাগবে। এবার আসো ভেক্টরের প্রকাশ। ভেক্টরের প্রকাশ বলতে কি বোঝানো হয়? যে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। তুমি বলতে পারো যে ভেক্টর মূলত একটা, তোমার 99 পড়ছে যে ভেক্টরের উপর একটা জাস্ট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু আসলে ভেক্টরের প্রকাশে 4 রকম নিয়ম আছে। মেইনলি এটা যেটা দেখাইলাম ওটা হলো মোস্ট ইউজেস। তো ফার্স্ট অফ অল ভেক্টরের প্রকাশ, তোমরা এটা লিখবা প্রকাশ, এটা কিন্তু এমসিকিউতে বহুত আসে। ফার্স্টে ভেক্টরকে এর উপর এরকম, 1 নম্বর এটা যে এভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়, এটা হলো মোস্ট ইউজ, সরি মোস্টলি ইউজ
দেন 2 নাম্বার ভেক্টরকে আরেকভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে জাস্ট উপরে একটা বার দিয়ে। 3 নাম্বারে আছে হলো নিচে বার দিয়ে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান 4 নাম্বারে আছে হলো এই যে এই সাইডের আমাদের বাম পাশের জাস্ট টানটা একটু বড় করে দেওয়া, বাম পাশে। এটা একটা ভেক্টর প্রকাশের একটা নিয়ম। তো ভেক্টর এই 4 ভাবেই মূলত প্রকাশ হতে পারে। এখন তোমরা হয়তো 4 ভাবে তোমাদের শিখাইলাম, এখন কোনভাবে পরীক্ষায় দিবে তুমি তো বুঝবে না। মেইনলি এটাই দেয় বেশিরভাগ, কিন্তু অনেক কলেজে দেখা যাচ্ছে তোমাদের সাথে ট্রিক করার জন্য এগুলো দিয়ে দিতে পারে। তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবে যে এগুলোতে ভেক্টর প্রকাশ করা হয়। প্রকাশ গেল। এবার আমাদের নেক্সট টপিক, সেটা হলো ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। প্রকাশ ডান, এবার আসে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। হোয়াট ইজ ক্লকওয়াইজ অ্যান্ড হোয়াট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ মূলত বোঝায় ঘড়ির কাঁটার দিকে, মানে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা, ঘড়ির ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা যে দিক ঘুরতেছে, মানে এই যে এদিক ঘুরতেছে না ঘড়ির ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, এই জিনিসটাকে মূলত বলা হয় ক্লকওয়াইজ, যে ঘড়ির কাঁটার দিকে। আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন এটার সাথে ভেক্টরের সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক আছে। এটার সাথে ভেক্টরের কী সম্পর্ক আছে? কোণের সম্পর্ক আছে। এবার আসো, মনে করো আমরা একটা ঘড়ি আঁকাচ্ছি। এটা মনে করো একটা ঘড়ি। বলবো ভাই ঘড়ির এরকম 4টা অক্ষ দিচ্ছেন কেন? আসলে জাস্ট একটা ঘড়ির মধ্যে তোমাদের অক্ষ বোঝাচ্ছি। এটা হলো একটা এক্স অক্ষ, এটা হলো এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, এটা হলো আমাদের মূল বিন্দু। আমরা সবাই জানি যে ঘড়ির কাঁটা মূলত এদিক ঘোরে, তাই না? যে যে সেকেন্ডের কাঁটা এক 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 এরকম করে করে ঘোরে। তো এটা হলো মূলত ক্লকওয়াইজ ডিরেকশন। এই ডিরেকশনটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো ক্লকওয়াইজ ডিরেকশন। তোমরা জিনিসগুলো তুলবা কিন্তু। এবার এই দিক করে একটা দিলাম, মানে ঘড়ির কাঁটা যেদিক ঘুরে তার বিপরীত দিকে এই ইয়াটা ঘুরতেছে, এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। বুঝলা যে ক্লকওয়াইজ ডিরেকশন অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এখন বলবা ভাইয়া এটা কেন আমাদের জন্য ইম্পর্ট্যান্ট? এটা অফকোর্স ইম্পর্ট্যান্ট, কারণ ঘড়ির কাঁটা তোমরা জানো এই সাইডে মূলত তোমরা জানো যে ওয়াই এর পজিটিভ মান, এই সাইডে ওয়াই এর নেগেটিভ মান, এই সাইডে এক্স এর পজিটিভ মান, এই সাইডে এক্স এর নেগেটিভ মান। এখন ভেক্টরের নিয়ম অনুযায়ী যখন কোনো ভেক্টর ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন সেটা হয় ঋণাত্মক ভেক্টর, আর যখন কোনো ভেক্টর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে তখন সেটা হয় পজিটিভ ভেক্টর। আচ্ছা, ভেক্টরের এখন তুমি বলবা ভেক্টরের কি পজিটিভ হয়? মান পজিটিভ হয় না, মান কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ হচ্ছে না, ভেক্টরের দিক পজিটিভ হচ্ছে। একটা ভেক্টর মনে করো তোমার এইভাবে আছে, হ্যাঁ, এখন এখন এই ভেক্টরটাকে তুমি যদি ঘুরাও, তুমি যত এদিকে ঘুরাবা ভেক্টরটা তত ধনাত্মক কোণে ঘুরবে। এখন মনে করো তোমার এখানে থিটা, এটা তো ধরলাম কোণ, থিটা কোণ। তোমার এখানে এখন তুমি যত ভেক্টরটাকে যত ঘুরাচ্ছ তোমার ভেক্টরটা থিটা কোণে জাস্ট ঘুরতেছে। আর তুমি যখন এটা এই দিক ঘুরাবা অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাবো তখন এটা হবে মাইনাস থিটা। তো এই জিনিসটা তোমাকে অনেক কাজে লাগবে, যে তুমি এখন ঘড়ির কাঁটার দিকে যাচ্ছ, অনেকে বিপরীত দিকে যাচ্ছ। যখনই তোমার কোশ্চেনে দেখবা যে তোমাকে বলতেছে যে তুমি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছ, তখন তোমাকে বুঝতে হবে তুমি তোমার ভেক্টরের কোণ হবে ঋণাত্মক কোণ। যখন তোমাকে বলবে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছ তখন তোমার ভেক্টরের কোণ হবে মূলত ধনাত্মক কোণ। তো এই জিনিসটা মাথায় খুব ভালোভাবে রাখবা। আচ্ছা, আমি তোমাদের আরেকটা জিনিস বুঝাই, এটা মুসলাম এই অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড ক্লকওয়াইজে তোমাদের বোঝাবো, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাকে বললো যে 5 একক মানের একটা ভেক্টর ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তোমাকে বললো যে 5 একক মানের একটা ভেক্টর ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এটা এখন তোমাকে চিত্র আর্ট করতে বলবো। এখন তুমি বুঝতেছো না যে কেমনে চিত্র আর্ট করবো, এখন তোমাকে বুঝাই। ফার্স্ট একটা
অক্ষ আঁকবা। অক্ষ আঁকলা, যখনই তোমাকে এই আর্ট করতে বলবে, কোন আর্ট করতে বলবে, জাস্ট একটু অক্ষ আঁকবা। দেন তোমাকে কি বলছে, ঘড়ির কাঁটার দিকে বলছে, দিকে বলছে না বিপরীত দিকে বলছে। ঘড়ির কাঁটা কোন দিক ঘুরে, এক্স অক্ষ থেকে নিচের দিকে ঘুরে, তোমার ছয় চার ঘড়ি এদিক ঘুরে, তো এদিক বরাবর জাস্ট একটা টান দিবা। এখন ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি, এই যে একটা কোণ বলছে, এই কোণটা মূলত কোন অক্ষের সাথে তৈরি হবে। এখানে তো দুইটা অক্ষ আছে, একটা এক্স অক্ষ আর একটা আছে হলো ওয়াই অক্ষ। এখন সব সময় এটা একদম মাথার মধ্যে সেট করে নেবা যে যত এই ভেক্টরের বলো, তো ফিজিক্সের যত কোণ তৈরি করার মানে ম্যাথ বলো না, অনেক উপাংশের ক্ষেত্রে আবার আলাদা হয়, উপাংশের ক্ষেত্রে এক্স অক্ষ একশো সাথে, কিন্তু এই যে এসব যত ক্ষেত্রে যে ধনাত্মক কোণ এত উৎপন্ন করছে, ঋণাত্মক কোণ এত উৎপন্ন করছে, ঘড়ির কাঁটার দিকে এত কোণ উৎপন্ন করছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এত কোণ উৎপন্ন করছে, এরকম যত যাই বলো সব সময় খালি একটা জিনিস মনে রাখবা যে এই যে এই অক্ষ, বাকি তিনটা অক্ষ তুমি ভুলে যাও, এই যে একটা অক্ষ, এই অক্ষের সাথে সব সময় কোণ উৎপন্ন হয়। এই অক্ষের নাম কি? এটা হলো এক্স অক্ষের ধনাত্মক, এটা হলো এপাশে সবসময় প্লাস এক্স, এপাশে হয় মাইনাস এক্স। এটা হলো এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক। যত কোণ তৈরি করুক না কেন, সবসময় মনে রাখবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন হবে। তোমাকে কি বলছে এখানে? 60 ডিগ্রি কোণ বলছে। অর্থাৎ তুমি এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে, আবার যদি ভুল করে এপাশে দিয়ে দিও না, এপাশে দিলে কিন্তু হচ্ছে না, এটা কিন্তু এখানে যে ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি হচ্ছে। তোমার মূলত জিনিসটা হলো এইটা, এটা হলো তোমার ভেক্টর। এখন এই ভেক্টরটা দিক যাচ্ছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 6 ডিগ্রি কোণ। এরপর আসলে এখানে বলছে 5 একক। 5 একক মানে কি? 5 একক মানে বোঝাই হলো, এপাশে ধরো এই যে ধরো এপাশ থেকে তোমার ধরো এখান থেকে এই পর্যন্ত হলো 5 ঘর গেছে, বুঝতে পারছো? গ্রাফে গ্রাফে তো ছোটো ছোটো ঘর আগানো থাকে, ওপাশে গেছে মনে করো 5 ঘর। এখন তুমি সবসময় বলবা যে 5 লেখা থাকলে কি 5 ঘর যাবে? অ্যাকচুয়ালি না, এখানে একক আছে, একক ছিল জন্য আমরা এখানে 5 ঘর টানছি, যে প্রত্যেকটা ঘরের মানে ঘরের কর্ণকে আমরা এক এক ধরে হিসাব করে জাস্ট 5 একক হিসাব করছি। কিন্তু সবসময় কিন্তু এরকম হবে না। তোমাকে যদি এখন বলে যে 5 মিটার মানের একটা ভেক্টর ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন তো তুমি এখন 5 মিটার ধরে দাগ টানবে না, তাই না? তখন তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট এই জিনিসটা 60 ডিগ্রি করে এখানে জাস্ট লিখে দিবা 5 মিটার। 5 মিটার দ্বারা কি বোঝালো? এই যে 5 মিটার। এখন তুমি বলবা এটা তো, সরি এখানে ঋণাত্মক আমি ভুলে গেছিলাম, যে এখানে ঘড়ির কাঁটার দিকে আছে, দিকে মানে কি অবশ্যই নেগেটিভ কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকলে আমরা জানি পজিটিভ কোণ। তো এখানে -60 ডিগ্রি, যেহেতু নিচের দিকে আছে। এখন দেখো, তোমরা অনেকে বলতে পারো যে এটা তো মাইনাস দিলাম, তাহলে এখানে -5 মিটার দেবো? অবশ্যই না। আমরা এখন মূলত দিক বোঝাচ্ছি হলো নেগেটিভ অথবা পজিটিভ, কিন্তু এই যে মান কিন্তু এখানে আমরা নেগেটিভ পজিটিভ আসতেছে না, মানকে অলওয়েজ প্রকাশ করা হয় মডুলাসের মধ্যে। এখন তুমি বলতে পারো, ধরো এখানে আমরা লিখলাম যে 5 একক মানের একটা এ ভেক্টর, এই যে এর উপর একটা চিহ্ন দিলাম, এটা একটা ভেক্টর প্রকাশ করা হলো। এখন তুমি বলতে পারো যে 5 মিটারটা মূলত কি? হোয়াট ইজ 5 মিটার? যে এখানে তো 5 একক ছিল, আমি এখানে মিটার বানিয়ে দিলাম, যে 5 মিটারটা আসলে কি? এখন যখন তুমি এ ভেক্টরকে প্রকাশ করবা, এ ভেক্টরকে, তখন তোমাকে বলতে হবে যে এ ভেক্টর ইজ ইকুয়াল 5 মিটার, অ্যান্ড তোমাকে ইয়াটা বলতে হবে যে -60 ডিগ্রি। এটা জাস্ট কোণ বোঝায়। তোমরা আরও মানে আরও হায়ার লেভেলে যে একটু শিখবা, হায়ার লেভেল বলতে ইন্টারে শিখবা, এটা দ্বারা মূলত কোণ বোঝায় যে -60 ডিগ্রি কোণে এটা জাস্ট নিচের দিকে নামতেছে। এখন যখন এই কোণ তুমি লিখতে চাবা না, এটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে তুমি নেগেটিভ দিকে নামতেছো। এখন যখন তুমি জাস্ট মান বোঝাতে চাবা যে জাস্ট 5 মিটার, এই পুরোটা কেটে দিবা, তোমার এখন ভেক্টরের মান হয়ে গেছে 5 মিটার, কিন্তু এটা কিন্তু এখন ভেক্টর আকারেই আছে, তাই না? তুমি যখন এখানে জাস্ট একটা মডুলাস চিহ্ন দিবা, মডুলাস চিহ্ন দিলে বোঝাবে যে তোমার ভেক্টরের এক্স্যাক্টলি মান। এখন ভেক্টর তোমার নেগেটিভ দিকে যাক, পজিটিভ দিকে যাক, সেটা ম্যাটার করবে না। ম্যাটার কী করবে? যে ভেক্টরের মানটা কত। এই মান কিন্তু কখনো ঋণাত্মক হবে না, মডুলাসের মধ্যে যে মান আছে, মান কখনো ঋণাত্মক হবে না। তো এটাকে এভাবে প্রকাশ করা হয়। আবার যদি তুমি খালি এ লেখো, এ লিখলেও এভাবে প্রকাশ করা হয়, এ ইজ ইকুয়াল 5 মিটার। তো এই জিনিসটাই মূলত ভেক্টরের
প্রকাশ অ্যান্ড ভেক্টরের ক্লকওয়াইজ ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এটা আশা করি বুঝছো। এবার তোমাদের বোঝাই হলো উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, এই জিনিসটা তোমাদের বুঝে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা হলো মনে করো একটা পৃথিবী, ধরো আমি একটা পৃথিবী আঁকাইলাম। পৃথিবীর উপর দিকে কি থাকে? উত্তর, নিচ দিকে থাকে দক্ষিণ, এদিকে থাকে পূর্ব, এদিকে থাকে পশ্চিম। এখন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ লেখছি, আছে উপরের পোর্শনটা আমি মুছে ফেলি, তোমাদের কনফিউশন তৈরি হচ্ছে আমি জানি। তোমাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আগে বুঝাই। এখন তোমাকে বললো যে এই যে সেন্টার পয়েন্ট, এটাকে অলওয়েজ ধরবো হলো মূলবিন্দু। পূর্বকে ধরবা এক্স প্লাস, মানে এক্সের ধনাত্মক দিক, এটাকে ধরবা এক্সের ঋণাত্মক দিক, এটাকে ধরবা ওয়াই এর পজিটিভ দিক, এটাকে ধরবা ওয়াই এর নেগেটিভ দিক। জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি জাস্ট এটাকে তোমার গ্রাফের সাথে তুলনা করবা, উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ, দেন ডান পাশে পূর্ব, বাম পাশে পশ্চিম। এখন তোমাকে যখন বলবে যে একটা ভেক্টর, বা ধরো রহিমের কথা চিন্তা করি, যে রহিম 5 মিটার পূর্ব দিকে গেল, তোমাকে এখন বললো ভেক্টরটা চিত্র আর্ট করো। 5 মিটার পূর্ব দিকে গেল বলতে বুঝবা যে জাস্ট এই বিন্দু থেকে 5 মিটার এদিকে গেছে। এই যে একটা দিক দিয়ে দিলাম, এই দিকটা তো জাস্ট পূর্ব দিক বরাবরই গেছে। এটা তো তেমন কোনো একটা ইফেক্ট, মানে তেমন একটা ফ্যাক্ট না। এটা তোমরা সবাই বুঝবা যে 5 মিটার পূর্ব দিকে যাওয়া মানে হলো পূর্ব দিকের সাথে 5 মিটারে যাওয়া। এবার আসো, যখন তোমাকে বলবে যে রহিম পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 5 মিটার গেল, এই জিনিসটা ভালো করে বুঝবে। পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 5 মিটার গেল। এখন এটাও একটা ইজি কনসেপ্ট, যে পূর্ব দিকে গেছে বুঝলাম, কিন্তু পূর্ব দিকের সাথে একটা 30 ডিগ্রি কোণ করে গেছে। এখন তুমি কিন্তু এই কোণটা তুমি চাইলে এদিকেও দিতে পারো, এদিকেও, মানে পূর্ব দিকের সাথে এখন বলছে, তুমি এখন বলতে পারো যে এদিকে দিব নাকি এদিকে দিব। এখন কিন্তু তোমাকে এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, যে রহিম এর সাথে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে কোন দিকে গেছে। এই জিনিসটা তোমার কোশ্চেনে থাকবে, যে রহিম পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে গেছে। তখন তুমি বুঝবে যে গেছে হলো উত্তর দিকে, কিন্তু কার সাথে কোণ তৈরি করছে? কোণটা মেইনলি তৈরি করছে পূর্ব দিকের সাথে, অর্থাৎ পূর্ব দিকের সাথে ও 30 ডিগ্রি কোণ করে গেছে কোন দিকে? উত্তর দিকে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে রহিম যাচ্ছে। এখন তোমার কাছে কিন্তু তখন এই জিনিসটা আসার কোনো চান্সই নেই। তোমার কোশ্চেন এরকম দেওয়া থাকবে যে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে গেল, অথবা শুধু পূর্ব দিকে গেল যখন বলবে, তখন তো পূর্ব দিক বরাবরই দিচ্ছ। আর যদি এরকম মধ্যে, মানে এই এদিকে 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 না, যে যদি মধ্য বরাবর কোনো একদিকে যায়, তখন তোমাকে দুইটা দেওয়া থাকবে, মানে দুইটা দিক উল্লেখ দেওয়া থাকবে। একটা হয়তো পূর্ব দিকের সাথে বলতে পারে উত্তর দিকে গেল, অথবা পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে গেল। বুঝলা? এই জিনিসটা হলো তোমাদের যখন দিক উল্লেখ থাকবে, দিক উল্লেখ থাকলে হলো এই কনসেপ্ট। এবার আসো, দিক যদি উল্লেখ করে না দেয়, যে কোন দিকের সাথে কত ডিগ্রি কোণ করে কোন দিকে গেল, এই জিনিসটা যদি উল্লেখ করে না দেয়, অর্থাৎ দিক উল্লেখ না থাকলে কিভাবে তোমরা ভেক্টরটা রিপ্রেজেন্ট করবা? তোমাকে এখন বললো যে রহিম উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ করে 5 মিটার গেল। বুঝো, কথাটা ভালো করে বুঝো। উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ করে 5 মিটার গেল, এই কথাটার মানে কি? সব সময় একটা জিনিস মাথায় রাখবা, কি বলছে? উত্তর পূর্ব দিকে। উত্তর কথাটা আগে আছে, পূর্ব কথাটা পরে আছে। এর মিনিং হচ্ছে রহিম উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে 5 মিটার গেল, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে 5 মিটার গেল। ভালো করে বোঝো আমি কি বলছি। উত্তর পূর্ব দিকে, দেখো, উত্তর পূর্ব দিকে বুঝো, উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ করে 5 মিটার গেছে। ফার্স্টে কোনটা আছে? উত্তর। উত্তর দিকের সাথে কোণ দিবা,
কত ডিগ্রি কোণ দিবা? 30 ডিগ্রি কোণ। কত মিটার গেছে? 5 মিটার। এখন তুমি বলবা উত্তর পূর্ব দিকে গেছে, আগেরটা দিলেন পূর্ব দিকের সাথে, পরেরটা দিলেন উত্তর দিকের সাথে। কেন? কারণ আমি আগেরটাকে কোশ্চেনে উল্লেখ করে দিয়েছিলাম দিক, যে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে 5 মিটার গেছে। আর এখানে বলছি যে উত্তর পূর্ব দিকে গেছে 30 মিটার কোণ করে 5 মিটার। দ্যাটস মিন যেটা আমি আগে বলবো, এখন তুমি বললাম পূর্ব উত্তর যদি বলতে, আর তখন যদি বলি পূর্ব উত্তর দিকে গেছে, পূর্ব আগে বলছি, তখন পূর্বের সাথে কোণ দিবা। এখন বললাম আমি দক্ষিণ পশ্চিম দিকে রহিম 60 ডিগ্রি কোণ করে 10 মিটার গেছে। দক্ষিণ পশ্চিম দিকে রহিম 60 ডিগ্রি কোণ করে 10 মিটার গেছে। দক্ষিণ কোণটা নিচেরটা, দক্ষিণ পশ্চিম বলছি। এখন 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ পশ্চিম মানে কি? দক্ষিণ আর পশ্চিম এই দুটার মধ্যে দিয়ে একটা টান দিবা। টান কত ডিগ্রি হবে, কত মিটার হবে, কত মিটার গেছে? 10 মিটার গেছে। কি বলছি আমি? দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম মানে কি? কোনটা আগে বলছি? দক্ষিণ আগে বলছি। তাহলে কোন কার সাথে হবে? কোন অলওয়েজ হবে দক্ষিণের সাথে। মানে যেটা আমি বলে দেব জাস্ট সেটার সাথে হবে। এখন যেটা ফার্স্টে বলবো ওটার সাথে হবে। আর যখন আমি কোশ্চেন উল্লেখ করেই দিব যে পূর্ব দিকের সাথে কোণ করে এদিকে গেছে, তখন তো ওটার সাথেই কোণ হবে। তো এই জিনিসটা তোমরা ফার্স্ট একটা মানে নোট আকারে লিখে নিতে পারো, যে প্রথমে তোমরা একটা নোট করে লিখে নাও, দু একটা চিত্র আঁকায় নাও, যে প্রথমে যে দিক উল্লেখ থাকবে সেই দিকের সাথে কোণ তৈরি হবে, এবং পরবর্তীতে যে দিক উল্লেখ থাকবে সেই দিক বরাবর গমন করবে। বুঝছো? প্রথমে যে দিক উল্লেখ থাকবে সেই দিকের সাথে কোণ তৈরি হবে, পরবর্তীতে যে দিক উল্লেখ থাকবে সেই দিক বরাবর গমন করবে। আশা করি তোমরা বুঝছো। তো এবার আরও কিছু নিয়ে তোমাদের সাথে কথা বলি, আরও কিছু দিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। এটা আমরা জানি পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, তাই না? এই যে মধ্যে দিয়ে যেটা গেছে এটাকে বলা হয় উত্তর পূর্ব। জানি তোমরা এগুলো জানো, তাও জাস্ট একবার বুঝাচ্ছি। এটাকে কি বলা হয় বলো? দক্ষিণ পূর্ব। অনেকে বলতে পারবো পূর্ব দক্ষিণ বলবো আমি, অ্যাজ ইউ উইশ, তুমি যা ইচ্ছা বলতে পারবো। আমি বলবো এটাকে দক্ষিণ পূর্ব। সরি, আমার হাতের লেখা খুবই বাজে। দক্ষিণ পূর্ব। দেন এটা এটা হলো উত্তর পশ্চিম বলা হয় এটাকে। উত্তর পশ্চিম। এটা হলো বলা হয় দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম, বুঝলাম? জাস্ট এই জিনিসটা বুঝতে, এটাকে পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা উত্তর পূর্ব, এটা উত্তর পশ্চিম, এটা দক্ষিণ পশ্চিম, এটা দক্ষিণ পূর্ব। এবার তোমাকে আরেক ধরনের কোশ্চেন বোঝায়, যে মানে দিক উল্লেখ না থাকলে আরেক ধরনের কোশ্চেন এভাবে দিতে পারে। বোর্ডের কি অবস্থা হয়ে গেল দেখছো? প্রথম দিন ক্লাস নিচ্ছি, প্রথম দিনে বোর্ডটা ময়লা হয়ে গেলে মন খারাপ হয়, যে এত চকচক একটা বোর্ড ফার্স্টের দিন ময়লা হয়ে গেলো। যাই হোক, এটা হলো উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা হলো পশ্চিম। এখন তোমাকে বললো যে রহিম উত্তর পশ্চিম, পূর্ব পশ্চিম, আচ্ছা যাও উত্তর পশ্চিম, রহিম উত্তর পশ্চিম বরাবর 20 মিটার গেল। এখন তুমি তো কনফিউজড যে উত্তর পশ্চিম বরাবর 20 মিটার গেল মানে এখন কোন আমি কার সাথে দেবো? এই যে এরকম একটা যখন কোশ্চেন আসবে যে এখন আমি কোন কার সাথে দিব, তোমাকে কি বলতে গেছে? উত্তর পশ্চিম বরাবর 20 মিটার গেল, তাই না? তো জাস্ট উত্তর পশ্চিম বরাবর একটা টান দিবা, 20 মিটার লিখবা। এ পুরোটা কত? 90 ডিগ্রি। এটুক কত? 45 ডিগ্রি। এখন তুমি যেটার সাথে কোন ইচ্ছা দিয়ে দিতে পারো, সেটা তোমার ইচ্ছা। তুমি এটার সাথে 45 ডিগ্রি ধরতে পারো, এটার সাথে 45 ডিগ্রি ধরতে পারো। অর্থাৎ তুমি এখানে বলবা যে রহিম উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে 20 মিটার কোণ দিয়ে গেছে, পশ্চিম দিয়ে গেছে। এই জিনিসটা অনেক কোশ্চেনই আসে, যে দিক মানে কত ডিগ্রি কোণ করে গেছে এটা উল্লেখ থাকে না। এখন স্টুডেন্টরা বোঝে না যে এখন কী করবো,
ওই সময় হলো 45 ডিগ্রি জাস্ট দিয়ে দেবা। হয়তো এটার সাথে তুমি দিতে পারো, এটার সাথে দিতে পারো। যদি তুমি পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণ দিতে চাও, তখন তোমাকে বলতে হবে যে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে উত্তর দিকে 20 মিটার গেছে। তো দিক উল্লেখ না থাকলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। এবার আসো আজকের ডাস্টার করে রাখলাম, পাইছি। এবার আসো আজকের যে মেইন 3টা ইম্পর্টেন্ট রুল আজকে তোমাদের শিখাবো। ফার্স্ট আছে দুকা 2 পাই। এখন বলবা 2 পাই আবার কি রুল ভাই? 2 পাই অ্যাকচুয়ালি কোনো রুল না। 2 পাই হলো একটা আমি কোণ বুঝাইছি, যে মনে করো এটা একটা কোণ, এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই মানে এটা এক্স অক্ষের ধনাত্মক দিক। এখন একটা ভেক্টর যদি 2 পাই পরিমাণ ঘোরে, এখন 2 পাই, পাই বলতে তোমরা কি বলছো? এসএসসি লেভেলে কি পড়ছো? পায়ের মান 180 ডিগ্রি, তাহলে 2 পাই কত হয়? 2 × 180 কত হয়? 360। 360 মানে কি? পুরো বৃত্তটাকে একবার ঘোরা। 360 ডিগ্রি মানে কি? একটা সার্কেল পুরো বৃত্তটাকে একবার ঘোরা, অর্থাৎ এটুক গেলা 1 পাই 2 পাই। এখন একটা ভেক্টরকে যদি তুমি ধরলাম, আমার এই মার্কারটা একটা ভেক্টর, এই ভেক্টরকে যদি তুমি 2 পাই পরিমাণ ঘোরাও, অর্থাৎ এই যে পুরো একটা 360 ডিগ্রি যদি ঘুরায় আনো, আবার এই বরাবরই আছে, অর্থাৎ কি 2 পাই পরিমাণ ঘুরাইলে কোনো ভেক্টর পরিবর্তন হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে। কী কী অপরিবর্তিত থাকে? মান অপরিবর্তিত থাকে, দিক অপরিবর্তিত থাকে। অর্থাৎ এই জিনিসটা তোমরা একটু মানে সুন্দর করে আলাদা নোট আকারে লেখো যে 3 ইম্পর্টেন্ট পয়েন্টস। 3 ইম্পর্টেন্ট পয়েন্টসের ফার্স্ট পয়েন্ট লিখবা যে কোনো ভেক্টরকে 2 পাই অথবা 2 পাই পরিমাণ অথবা 360 ডিগ্রি ঘোরালে ভেক্টরের মান ও দিকের কোনো পরিবর্তন হয় না। ভালো করে লিখবা কিন্তু ফার্স্ট পয়েন্ট। দেন আসবো সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট পয়েন্টটা এত ইম্পর্টেন্ট না, সেকেন্ড পয়েন্টটা মারাত্মক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সেকেন্ড পয়েন্টটা দিয়ে বহুত ম্যাথ আছে, পরের ক্লাস থেকে দেখতে পাবো। সেকেন্ড পয়েন্ট দিয়ে বহুত ম্যাথ আছে। সেকেন্ড পয়েন্ট কি? ভেক্টর শিফটিং। ভেক্টর শিফটিং, শিফটিং বোঝো? শিফট মানে হলো গিয়া ট্রান্সফার করা। মনে করো তোমাকে এখন বললো যে তোমাকে এখান থেকে এই অফিস থেকে ওই অফিসে শিফট করছে, মানে কি তুমি আগে এই অফিসে জব করতে, তোমাকে এখন ওই অফিসে শিফট করছে, তোমাকে এখন থেকে ওই অফিসে জব করতে হবে। তো এই জিনিসটাই মূলত ভেক্টর শিফটিং। তো ভেক্টর শিফটিং কি? ভেক্টর ট্রান্সফার। এখন ভেক্টর ট্রান্সফারটা কেন জরুরি সেটা জানার আগে তোমাদের, আচ্ছা ভেক্টর ট্রান্সফার আগে তোমাদেরকে বুঝাই, তারপর পরের টপিক বুঝাচ্ছি। যে ভেক্টর ট্রান্সফার, এটা কোন দিক? উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। এখন তোমাকে বললো যে রহিম প্রথমে পূর্ব দিক বরাবর 5 মিটার গেল, তারপর দক্ষিণ দিক বরাবর 3 মিটার গেল, তারপর উত্তর দিক বরাবর আবার কয় মিটার গেল? পূর্ব দিক বরাবর 5 মিটার, দক্ষিণ দিক বরাবর 3 মিটার, উত্তর দিক বরাবর গেল হলো 10 মিটার। বুঝছো? এখন তুমি ফার্স্টে কী বলবা? যে পূর্ব দিক বরাবর গেছে হলো 5 মিটার। দেন তুমি বলবো এখান থেকে দক্ষিণ দিক বরাবর গেছে হলো 3 মিটার। দেন এখান থেকে পশ্চিম দিক বরাবর গেছে কয় মিটার? 10 মিটার। এই যে একটা চিত্র, মানে জাস্ট আঁকা বাঁকা একটা চিত্র হয়ে যাচ্ছে, চিত্রের মধ্যে অনেক গোজামিল হয়। এখন যদি আমি বলি এখান থেকে দক্ষিণ দিক বরাবর গেছে 3 মিটার, দেন পশ্চিম দিক বরাবর গেছে 3 মিটার, মানে পশ্চিম দিক বরাবর 3 মিটার, চিত্র কিন্তু অনেক জাস্ট ছাপের মতো একটা পেঁচানো একটা চিত্র হয়ে যাবে। এই জিনিসটাকে জাস্ট সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করি হলো ভেক্টর শিফটিং, অর্থাৎ ভেক্টরকে আমরা শিফট করে করে এখানে ইউজ করব। তো এই যে একটা জিনিস দেখতেছো, এই এটা তো জাস্ট এক্স অক্ষ বরাবরই আছে, তাই না? এই যে এখান থেকে যে 3 মিটারটা দেখতেছো, এই 3 মিটারকে যদি আমি এই যে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট এখন মূলবিন্দু চিন্তা করবা, এই মূলবিন্দুটাকে যদি আমি শিফট করে টেনে এনে জাস্ট এখানে বসায় দেই, তাই আমার ভেক্টর শিফটিং কমপ্লিট। অর্থাৎ কি? এই অক্ষ বরাবর গেল 5 মিটার, দেন ওটা আমি মুছে ফেললাম, এটা মুছে ফেলালাম, এটা মুছে ফেলে এই অক্ষ বরাবর দিলাম হলো 3 মিটার। দেন নিচেরটাও মুছে ফেললাম, নিচেরটাকে ধরে এনে কই থেকে শুরু হয়েছিল? এটা কিন্তু শুরু হয়েছিল মনে করো এইখান থেকে, তাই না?
এখান থেকে এতটুকু 10 মিটার, এইটাকে আমি ধরে এনে এর উপর বসাবো, এর উপর বসাবো। এখন এই দিক বরাবর গেল হলো 10 মিটার। এখন তুমি বলতে পারো যে ভাই এর টোটাল গেল তাহলে কোন দিক, 3 দিক থেকে দেখা যাচ্ছে 3 দিক। এই জিনিসটাই জাস্ট ভেক্টরের মানে ভেক্টর আকারে প্রকাশ করার জন্য তোমাকে ভেক্টর শিফটিংটা ব্যবহার করা হয়েছে। এখন তো তুমি এখানে বের করতেছো না যে কত দিকে কত দূরত্ব গেছে, ও কত দূরত্ব কত হয়েছে, স্মরণ কত হয়েছে, এগুলো তো তোমার বের করতে হচ্ছে না এখানে। জাস্ট তুমি বলবা ভেক্টর শিফট করে আনলা, যে সব কিছু এখান থেকে হিসাব করবা। ফার্স্টে যখন তোমাকে এখন প্রত্যেকটা কোশ্চেনে শিফট করে করে আয়না দেখাইতে হবে না, তুমি জাস্ট প্রথম যখন কোশ্চেনটা দেখবা তখন থেকে এখান থেকে হিসাব করবা। এখন আবার আরেকটা দেই তোমাকে, আবার বোঝাই, সরি। তোমাকে এখন বললো হচ্ছে রহিম ফার্স্টে উত্তর পূর্ব দিকে 10 মিটার গেছে, উত্তর পূর্ব দিকে রহিম ফার্স্টে কোন দিকে গেছে, উত্তর পূর্ব দিকে 10 মিটার গেছে, উত্তর পূর্ব দিক বললাম। এখন তুমি কিন্তু জানো উত্তর পূর্ব দিক মানে কি, এখানে কোন অলওয়েজ 45 ডিগ্রি হয়ে গেছে, উত্তর পূর্ব দিকে গেছে হলো 10 মিটার। তারপর রহিম গেল দক্ষিণ দিকে 5 মিটার। এখন তুমি কি এখান থেকে দক্ষিণ দিকে দিবা না, তখন দিতে হবে জাস্ট এখান থেকে। যখন ভেক্টর লব্ধি বের করবা তখন বুঝবা যে এই জিনিসটা কত ইম্পর্টেন্ট। এপাশে গেছে হলো 5 মিটার। এই জিনিসটাই মূলত ভেক্টর শিফটিং। শিফটিং ক্লিয়ার? এবার আসো শিফটিংয়ের সাথে মধ্যবর্তী কোণ হওয়ার শর্ত কী। দাঁড়াও, শিফটিংয়ের আরও 2টা শর্ত আছে। শিফটিংয়ের শর্ত কি? শিফটিংয়ের শর্ত হলো মান একই হতে হবে অ্যান্ড দিক একই হতে হবে। অর্থাৎ যে ভেক্টরটাকে তুমি শিফট করতেছো, যেখানে শিফট করবা ওখানে ওই বরাবর দিক থাকতে হবে আগে যেখানে ছিল, অ্যান্ড ভেক্টরটার মান সেম হতে হবে। এখন এই ভেক্টরটা এখানে কত ছিল, এখানে ছিল হলো 5 মিটার বরাবর, 5 মিটার দক্ষিণ দিক বরাবর ছিল, তাই না? উত্তর পূর্ব দিকে ফার্স্টে 10 মিটার গেছে, দেন 5 মিটার দক্ষিণ দিকে গেছে। তো এই যে দক্ষিণ দিক আমি বলতেছি 5 মিটার, দেখো তো এই যে এই জিনিসটা যদি আমি এরকম দেই, দিক সেম আছে না? এরাও যেদিকে যাচ্ছে এরাও সেদিকে যাচ্ছে না? ভালো করে বুঝবা, দিক দিকটা কিন্তু এটা দক্ষিণ দিকেই আছে, এরাও কিন্তু দক্ষিণ দিকে আছে, দিক সেম আছে, ক্লিয়ার? দিক কিন্তু আমরা চেঞ্জ করি না, জাস্ট এটাকে এখান থেকে এনে এখানে বসাইছি, এখানে বসাইছি। এখন তুমি যদি দিক এদিক দিয়ে দিতা তখন এটা দিক চেঞ্জ হয়ে যেত, তখন বলতা দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছে, কিন্তু দিক কিন্তু এটা আমার দক্ষিণ দিকেই আছে। অর্থাৎ দক্ষিণ দিকের সাথে 0 ডিগ্রি কোণ, এটা এই রেখা বরাবর আছে মানে কি, এই রেখার সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই দিক বরাবরই যাচ্ছে। অ্যান্ড এখানে বলছে 5 মিটার, 5 মিটার মানে কি 5 মিটারই গেছে, অর্থাৎ এই যে এই বরাবর কিন্তু 5 মিটার গেছে। এখন তুমি এটা টেনে 10 মিটার বানাই দাও, তাহলে কিন্তু এটা ভেক্টর শিফটিংয়ের আন্ডারে পড়লো না, শর্ত মানলো না, তখন এটা ভেক্টর শিফটিং হবে না। অর্থাৎ কি দিক এবং মান সেম থাকতে হবে, তাহলে তুমি ভেক্টর শিফট করতে পারবা। এখন ভেক্টর শিফটিং আমরা কেন করব? তোমরা 2 নম্বর যে ইম্পর্টেন্ট রুল, তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে আমি বারবার ওই দিকে কেন তাকাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যে নোট আমি যে ভাইয়ের কাছে পড়ি, ওই ভাইয়ের নোট দেখে অ্যাকচুয়ালি তোমাদের আমি পড়াচ্ছি। আমার তো এটা আমার ইন্টারনাল কোনো গুণ না যে আমি আমার গুণ দিয়ে তোমাদের পড়াচ্ছি। আমি যা শিখছি ওটা দেখে দেখে তোমাদের পড়াচ্ছি, আমার নিজেরও একটা রিভাইজ হচ্ছে, তোমাদের উপকার হচ্ছে, দ্যাটস ইট। ভেক্টর শিফটিংটা আমরা কেন শিখবো তোমাদের বুঝাই। আচ্ছা, তোমরা এই 2 নম্বরে লিখে নাও যে ভেক্টর শিফটিং আসলে কি। তাহলে ভেক্টর শিফটিং বলতে বোঝায় কোনো ভেক্টরকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে যাওয়া। তাহলে ভেক্টর শিফটিং বলতে কি বোঝায়, কোনো ভেক্টরকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে যাওয়া, এটাই মূলত ভেক্টর শিফটিং। আচ্ছা, ভেক্টর শিফটিং তো ফার্স্টে দিক দিয়ে বুঝাইলাম, এবার আমি কোন দিয়ে একটু বুঝাই। হ্যাঁ, ফার্স্টে মনে করো যে রহিম দক্ষিণ দিক বরাবর 5 মিটার গেল, 5 মিটার গেছে, 5 মিটার গেছে, কিন্তু
দেন বলছে রহিম, আচ্ছা এটা লিখি, দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। দেন বলছে রহিম দক্ষিণ বরাবর 5 মিটার গেছে, তারপর উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে গমন করছে। কয় মিটার? 10 মিটার। রহিম দক্ষিণ দিক বরাবর 5 মিটার গেছে, উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে 10 মিটার গমন করছে। এর মানে কি? বলবো যে রহিম 5 মিটার এদিক গেছে, তারপর এখান থেকে গেছে হলো কোন দিকে? উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিক বলতে কি, এখন তুমি কি এখানে আবার আঁকাবা যে এটা হলো পূর্ব, এটা হলো উত্তর, অর্থাৎ উত্তর পূর্ব দিকে পূর্বের সাথে, উত্তর পূর্ব দিকে মানে কি, উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি কোণ মানে কি উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করছে। ফার্স্টে যেটা থাকবে উত্তর বলছি, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে গেছে। দেখো তুমি গ্রাফের মধ্যে আবার গ্রাফ আগাইতেছো, দেখতেই খুব সুন্দর লাগতেছে। তোমার কাছে কি এটা খুব সুবিধার মনে হইতেছে? অবশ্যই না। এই জন্য আমরা মূলত ভেক্টর শিফটিং ইউজ করব। যে ফার্স্টে আমরা বললাম রহিম উত্তর দিক বরাবর, দক্ষিণ দিক বরাবর 5 মিটার গেল, 5 মিটার গেল। দেন উত্তর পূর্ব বরাবর, উত্তর পূর্ব বরাবর 60 ডিগ্রি কোণ করে 10 মিটার গেল। এখন দেখো দেখতে কত সুন্দর লাগতেছে। দেখছো রিপ্রেজেন্ট কীভাবে করতে হয়, প্রেজেন্টেশন শেখো। ভেক্টরকে তুমি এখন প্রেজেন্টেশন করতেছো, তো যেমন তেমনভাবে প্রেজেন্টেশন করলে হবে না, দেখতে জানি খুবই সুন্দর লাগে, ওইভাবে প্রেজেন্টেশন করতে হবে। এখন তোমার এখন এখানে একটা মধ্যবর্তী কোণও তুমি পাই গেলে, যে ফার্স্টে গেল এই দিক বরাবর, দেন গেল এই দিক বরাবর, এই যে একটা মধ্যবর্তী কোণ, এই যে একটা মধ্যবর্তী কোণ, এই কোণটা তোমার জন্য খুবই প্রয়োজনীয়। তুমি যখন লব্ধি বের করবা, লব্ধিটা তোমার এই বরাবর হবে। লব্ধি ভেক্টর অনেক পরের কনসেপ্ট, সেটা আজকে না বোঝায়। তো এই একটা মধ্যবর্তী কোণ, এই মূলত এই কোণটা বাইর করার জন্যই তোমার ভেক্টর শিফটিংটা প্রয়োজন, বুঝছো? এই মধ্যবর্তী কোণটা বাইর করার জন্য। আসো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার শর্তটা কি? তো এটা বুঝলা যে ফার্স্টে দিক বরাবর গেল, আবার ওর মধ্যে যেন আবার আটকোনা না লাগে, ওই জন্য জাস্ট এই মূল বিন্দুটাকে তুমি জাস্ট এই ভেক্টরটাকে এখান থেকে ধরে এনে, ভেক্টরটা কীরকম ছিল? ভেক্টরটা ছিল এরকম। জাস্ট দেখো এটার দিক কিন্তু সেম আছে। এখন তুমি দেখো দুটো কিন্তু একদম সমান্তরাল আছে। এখন দিক যদি এদিক হয়ে যায় তাহলে কিন্তু এখানে এদিক বরাবর করতে হবে, তাই না? তখন এই বরাবর হবে। দিক সেম থাকতে হবে, মান সেম থাকতে হবে। এরাও ছিল 10 মিটার, এই যে 10 মিটার, এখানেও আনলাম 10 মিটার, যা সেটাকে টেনে এনে এখানে বসাইলাম। দিকও সেম আছে, মানও সেম আছে। এটাই হলো মূলত ভেক্টর শিফটিং। আশা করি অনেক ভালোভাবে বুঝাইছি, সবাই বুঝছো আশা করি। তো এবার আসো তোমাদের শিফটিং হওয়ার শর্ত, মানে মধ্যবর্তী কোণ হওয়ার শর্ত। মধ্যবর্তী কোণ হওয়ার শর্ত কি? যে দুইটা ভেক্টর হচ্ছে, ফার্স্টে আমি তোমাদের ভেক্টরের ফার্স্টেই শিখাইলাম না যে পাদবিন্দু অ্যান্ড শীর্ষবিন্দু। মধ্যবর্তী কোণ হওয়ার শর্ত কি? যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তখনই হবে যদি দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় থাকে, অথবা দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু এক জায়গায় থাকে। শীর্ষবিন্দু একসাথে থাকে না, সরি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তখনই থাকবে যখন ভেক্টর দ্বয়ের পাদবিন্দু একসাথে মিলিত হবে। অর্থাৎ কি? এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নের নাম হলো শীর্ষবিন্দু, আর এইটার নাম হলো পাদবিন্দু। এইখান থেকে যখন আমি আরেকটা ভেক্টর টানলাম, এই যে আরেকটা ভেক্টর গেল, এইখানে একটা মধ্যবর্তী কোণ তৈরি হলো, এই কোণটা হলো থিটা। অর্থাৎ এটা হলো ধরলাম এ ভেক্টর, এটা ধরলাম বি ভেক্টর। অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তখনই তৈরি হবে যখন তাদের পাদবিন্দু দুইটি একই জায়গায় মিলিত হবে। বুঝছো? এখন ধরো একটা ভেক্টর এরকম আছে, আর একটা ভেক্টর এরকম আছে, বলো এটা থেকে কোণ তৈরি হবে? হবে না। কেন হবে না? এটা শীর্ষবিন্দু যায়, এটা পাদবিন্দুতে ঠেকছে, তাহলে কি হবে? না। এটার পাদবিন্দু একই করতে হবে। এখন তুমি বলো যে এখন পাদবিন্দু কেমনে এক করা যায়? তাহলে কি ভেক্টরের দুটার মধ্যে মধ্যবর্তী কোণ নাই? অফকোর্স আছে। এইখানেই তো তোমার দরকার ভেক্টর শিফটিং। এখন ভেক্টরটাকে তুমি কেমনে শিফট করবা? এই যে ভেক্টরটাকে, এটাকে টানা না এখানে বসাও। এই ভেক্টরটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। এটাকে ধরবা মূল বিন্দু।
দেখো এইখান থেকে তুমি শিফট করে না জাস্ট এখানে বসাইলা, ভেক্টরটাকে সামনে ধাক্কা মেরে সরাই দিয়ে পাশে আনলা। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে শিফটেড ভেক্টর। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় শিফটেড ভেক্টর। অর্থাৎ এই যে ভেক্টরটাকে সরাইলা, এই ভেক্টরটাই মূলত শিফট হয়ে এখানে চলে আসছে। এখন দেখো এর এখন বাদ, এই যে দুইটা পদবিন্দু কিন্তু একসাথে মিলিত হয়ে গেছে। এখন কিন্তু এটার মধ্যবর্তী কোণ। এখন তুমি যদি এখান থেকেই ধরতে মধ্যবর্তী কোণ, তাহলে দেখো এই জিনিসটা কিন্তু অনেক বড় কোণ হয়ে যাচ্ছে, কিন্তু না, অ্যাকচুয়ালি এটার মধ্যবর্তী কোণ অনেক ছোট। মানে এটা 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাচ্ছে, এখন 90 ডিগ্রি থেকে ছোট কোণ। তো এই জিনিসটাই মূলত ভেক্টর শিফটিং শেখা অনেক গুরুত্বপূর্ণ, যে ভেক্টর শিফটিং দিয়ে তুমি দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবা। এবং কোণ কেন কাজে লাগবে? ওটা ভেক্টরের যোগের জন্য কাজে লাগবে, ভেক্টর বিয়োগের জন্য কাজে লাগবে, লব্ধি বের করার জন্য কাজে লাগবে। ভেক্টরের সকল ক্ষেত্রে এই মধ্যবর্তী কোণটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই জিনিসটা লিখে নাও যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে কখন হবে? যখন ভেক্টর দ্বয়ের পাদবিন্দু একই সাথে মিলবে। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থাকবে যখন ভেক্টর দ্বয়ের পাদবিন্দু একই সাথে মিলবে। এইবার আসো তোমাদের কিছু প্রবলেম নিয়ে কথা বলা যাক, যে এই টপিকে মানে আজকে যে তোমাদের এই শিফটেড ভেক্টর আর ভেক্টরের মধ্যবর্তী কোণ বুঝাইলাম, এই টপিকে কিছু প্রবলেম। তো ওই যে 3 নম্বর পয়েন্টটা কি ছিল? 3 নম্বর পয়েন্টটাই ছিল ওইটা, যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থাকবে যখন তাদের পাদবিন্দু একই বিন্দুতে মিলিত হবে। ওটা ছিল আমাদের আজকের ইম্পর্টেন্ট পয়েন্টের 3 নাম্বার এটা। এবার আসলে এটা নিয়ে কিছু প্রবলেম করা যাক। প্রবলেমের মধ্যে ফার্স্টে ধরো এখানে একটা গ্রাফ আঁকাইলাম, দেন এপাশে দিলাম একটা এ ভেক্টর, এটা ধরলাম এখানে কোণ তৈরি করছে 30 ডিগ্রি। এইখানে ধরলাম একটা ভেক্টর বি ভেক্টর, এটা ধরলাম এইটার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এই পাশে একটা ধরলাম, প্রবলেমগুলো তোমরা খাতায় তুলে রাখবো অবশ্যই, 40 ডিগ্রি কোণ তৈরি করছে। 1 নম্বর কোশ্চেন, এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত? এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা হলো আমার 1 নম্বর কোশ্চেন। এখন দেখো, সরি পাশে তীর চিহ্নটা ভালো করে বোঝা যাচ্ছে না, মানে বি ভেক্টরটা জাস্ট এদিকে আসতেছে। এখন এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা তোমাকে বুঝাই। এখন দেখো তো, তুমি কি বলবা যে বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে কোনো মধ্যবর্তী কোণ কি এখন আছে? ভালো করে বুঝবা, মধ্যবর্তী কোণ আছে? নাই। কেন নাই? এ ভেক্টরের পাদবিন্দু কোথায়? এখানে। বি ভেক্টরের পাদবিন্দু কোথায়? এখানে। তাহলে বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে এ ভেক্টরের পাদবিন্দু এসে যুক্ত হয়েছে, তাহলে কি মধ্যবর্তী কোনো কোণ থাকবে? অফকোর্স থাকবে না। আমাদের এখন বি ভেক্টরটাকে শিফট করতে হবে। তো আমরা আরেকটা চিত্র আঁকাই। এ ভেক্টর চলে গেছে এখান থেকে, এই কোণটা হলো 30 ডিগ্রি। এখন বি ভেক্টরটাকে আমরা শিফট করে আনবো, এই পাদবিন্দুটাকে আমরা এখানে আনতে হবে। তাহলে জাস্ট এইখান থেকে টেনে এখানে নিয়ে আসলেই হবে, অর্থাৎ বি ভেক্টরটাকে এইখান থেকে টেনে এখানে নিয়ে আসলে হবে। এবার দেখো, আমরা যখন বি ভেক্টরটাকে টেনে, ফার্স্টে ছিল কোথায়? এইখানে। এই কোণটা ছিল আমাদের 60 ডিগ্রি কোণ। আমরা যখন টেনে নিয়ে আসবো, এই কোণটা কি হবে বলো? 60 ডিগ্রি কোণ। কেন হবে? কি কোণ বলো? বিপ্রতীপ কোণ। মনে আছে এই জিনিস, যে জাস্ট এটা পরস্পর কি কোণ? বিপ্রতীপ কোণ। যখন আমি বি ভেক্টরটাকে এখানে নিয়ে আসলাম, এটা হলো আমাদের শিফটেড ভেক্টর, শিফটেড ভেক্টর, আর এটা ছিল আমাদের আগের ভেক্টর, জাস্ট ওটাকে শিফট করে নিয়ে আসলাম। এখন বলো, এটা যদি হয় 60 ডিগ্রি, এই কোণ কত হবে? 90 থেকে 60 বাদ দাও, কত হয়? 30। এটা হবে 30। এই 30 আর এই 30 যোগ করে কত হবে? 60। তাহলে বুঝলা, তুমি কিন্তু এখন বলতে পারবে না যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আসলে ছিল 60 ডিগ্রি, কিন্তু তুমি এই চিত্র দেখে কি সেটা বুঝতেছো? শিফট না করে বুঝতেছো? শিফট না করে কিন্তু বুঝতেছো না। কেন বুঝতে না? এখন তুমি বলবা যে এখানে আছে 30, তাহলে এখানে আছে 60, আর এ পাশে আছে 60, তাহলে এই দুইটার মধ্যে যে পুরো একটা 60 60 120 ডিগ্রি,
ওটা বলতে কিন্তু ভুল হবে। তুমি যদি শিফট না করে অঙ্ক করো তাহলে কিন্তু ভুল হবে, বুঝছো? কারণ ওই দুটা শিফট না করা পর্যন্ত ওদের মধ্যে কোনো কোণই নাই, কারণ পাদবিন্দু শীর্ষবিন্দু একসাথে হয়ে গেছে, পাদবিন্দু একসাথে হইতে হবে, বুঝছো? এবার আসো 2 নম্বর কোশ্চেন। এটা মুসলাম 1 নম্বর তুলছো আই গেস, না তুললে পজ করে অথবা ভিডিও করে তুলে নাও। এবার আসো 2 নম্বর, এ ও সি এর মধ্যবর্তী কোণ কত? আসো এই চিত্র থেকে হয়ে যাবে, বুঝো। এ ভেক্টর এদিক বরাবর, সি ভেক্টর আছে এদিক বরাবর, সি ভেক্টর আছে এদিক বরাবর। সি ভেক্টরের পাদবিন্দু কোথায়? পাদবিন্দু আছে মূল বিন্দুতে। এ বিন্দুর পাদবিন্দু কোথায়? মূল বিন্দুতে। দুটা বিন্দুর পাদবিন্দু এক জায়গায় আছে, আছে। শিফট করার কি দরকার আছে? নাই, বুঝছো? পাদবিন্দু এক জায়গায় আছে, তাহলে শিফটিং এর কোনো দরকার নাই। যেমনি আছে জাস্ট মধ্যবর্তী কোণ মান বার করবা। এখানে আছে কত, বলো কত? এখানে আছে হলো 40 ডিগ্রি, তাহলে এইটুক কত হবে? 50 ডিগ্রি। 90 থেকে 40 বাদ দিলে কত হয়? 50 ডিগ্রি। তাহলে এই যে 50 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হয়? 80 ডিগ্রি। তাহলে বলতে পারি এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ 80 ডিগ্রি। এবার আসো 3 নম্বর। 3 নম্বরে হবে হলো বি ও সি। বি ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটা পড়ালেই মূলত আজকের আমাদের লেকচার শেষ। তারপরের দিন আমি ভেক্টরের প্রকারভেদ থেকে পড়া শুরু করব। এবার আসো বি ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এর জন্য আমার নতুন চিত্র আঁকাইতে হবে। সি আছে এই বরাবর, এটার সাথে আছে 40 ডিগ্রি, এর সাথে আছে 40 ডিগ্রি। বি আছে এই বরাবর, এটার সাথে আছে 60 ডিগ্রি। বলো তো সি ভেক্টরের পাদবিন্দু কই আছে? এই যেটা হলো শীর্ষবিন্দু, এই যে পাদবিন্দু। সি ভেক্টরের পাদবিন্দু আছে এখানে, বি ভেক্টরের পাদবিন্দু আছে এখানে। দুইটা কি এক জায়গায় আছে? ভালো করে বুঝবা, দুইটা কি এক জায়গায় আছে? নাই। এখন কী করতে হবে? আমাদের শিফট করতে হবে। কি শিফট করতে হবে? বি ভেক্টরটাকে ধরে এনে এখানে বসাতে হবে। তো কেমনে বসাবো? জাস্ট ধরে আনো, ধরে এনে এখানে বসায় দাও। বসায় দিলা। এখন দেখো দুইটার পাদবিন্দু এক জায়গায় হয়েছে, হ্যাঁ হয়েছে। এবার বলো তো বি ভেক্টরটা এখানে যদি করে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? মানে কোন কোণ ভালো করে বোঝায়, এই যে পুরা কোণ, এই কোণ কত হবে? এই কোণ হবে হলো 60 ডিগ্রি। এখন বলতে পারো এইটা আছে হলো 40 ডিগ্রি কোণ, এই সিটা আছে 40 ডিগ্রি অ্যান্ড বি আছে হলো 60 ডিগ্রি কোণ করে। তাহলে দুইটার মধ্যবর্তী কোণ কত? বুঝতো, দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু অনলি 20 ডিগ্রি। তাহলে বুঝলা? তুমি যদি এখান থেকে বের করতে চাইতো, তুমি যদি বলতে যে এই পুরোটা হলো এটার মধ্যবর্তী কোণ, তাহলে কিন্তু পুরো ভুল। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ হলো 20 ডিগ্রি। আশা করি তোমরা ভেক্টর শিফটিং করে কীভাবে মধ্যবর্তী কোণ বের করা যায় এবং মধ্যবর্তী কোণের সাথে ভেক্টর শিফটিংয়ের সম্পর্ক, শিফটিংয়ের গুরুত্ব সব ভালোভাবে বুঝছো। আশা করি আজকের ক্লাস তোমরা সবাই অনেক ভালোভাবে বোঝার ট্রাই করছো। আমার ছোটোখাটো, এটা আমার লাইফে লিটারালি এটা আমার লাইফে ফার্স্ট ভিডিও, তো ছোটোখাটো ভুল টুল থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবা এবং আমাকে সাপোর্ট করবা। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।